ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আমি। তোমরা সবাই কেমন আছো? তো গত ক্লাসে তো একটু আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেল যে আমাদের ক্লাসের শেষ মুহূর্তে জেনারেটর মানে আমাদের ইউপিএসওর কারেন্ট চার্জও শেষ হয়ে গেছিলো। সেই কারণে লাস্টে কিছুক্ষণ আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। যাই হোক, তো আজকে দেখো তো আলো ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, মেহেদি হাসান। ওকে, ঠিক আছে। তাহলে আলো আসলে আজকেও একটু কম থাকতে পারে, বা আমাদের গত ক্লাসে যেটা হয়েছিল সেটা কি যে আমাদের যেহেতু ইউপিএস এর তখন লাস্টের দিকে ভোল্টেজ কমে গেছিলো, তো সেই কারণে আলোগুলো আরও কমে গেছিলো, সেই কারণে আরোই বেশি অন্ধকার লাগতেছিল। তো ওকে, যদি এরপরেও যদি সমস্যা হয় তাহলে ওই যে গ্রুপে একজন মনে হয় বলছিলা, তো তাহলে সাইড দিয়ে আলো লাগাই দিতে হবে আর কি, আরও যাতে আরও ক্লিয়ার দেখা যায়। তো এই যত সম্ভব গতকাল ইউপিএস এর কারণে ভোল্টেজ লোয়ের কারণে তোমার আলোটা একটু কম ছিল আর কি। ওকে, তো আমরা শুরু করি। আমাদের গত ক্লাসে আমরা প্রোগ্রামিং ইন সি এর প্রথম চ্যাপ্টারের প্রথম পার্টে কিছু অংশ দেখছিলাম, যেটা হচ্ছে যে আমাদের জাস্ট প্রোগ্রামিং সম্পর্কে একটা বেসিক ধারণা, প্রোগ্রামিংয়ের প্রকারভেদগুলো কী কী ধরনের প্রোগ্রামিং হয়। তো বলছিলাম আমরা ট্রান্সলেটর সম্পর্কে পড়তে লাগছিলাম, এরকম সময় আমরা ক্লাসটা শেষ করা লাগে। তো আজকে আমরা সেই ট্রান্সলেটর থেকেই শুরু করব। আমাদের প্রোগ্রামিং, আমরা যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকি বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আমরা গত ক্লাসে পড়ছিলাম কি যে আমাদের প্রোগ্রামিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যে লো লেভেলের আর একটা হচ্ছে হাই লেভেলের। তো লো লেভেলের ছিল হচ্ছে আমাদের একটা হচ্ছে যে মেশিন লার্নিং, আর আরেকটা ছিল হচ্ছে অ্যাসেম্বলি। আর হাই লেভেলে ছিল হচ্ছে একটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর একটা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো আমাদের এই লো লেভেল ল্যাঙ্গুয়েজে মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের ভাষা, অর্থাৎ কম্পিউটারের ভাষাতেই যখন আমরা বলতেছি তখন কম্পিউটারকে আলাদাভাবে বোঝানোর জন্য কোনো ট্রান্সলেটরের প্রয়োজন হয় না। বাট এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো কম্পিউটারের ভাষা না, এগুলো হাই লেভেল বা এগুলাকে বলা হচ্ছে লো লেভেল, কিন্তু আমাদের বিভিন্ন ইনস্ট্রাকশন ব্যবহার করে আমরা কোড করে থাকি। আর এগুলো হচ্ছে হাই লেভেল বা সি এর মতো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, সেগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা না, সেগুলো হচ্ছে সেই প্রোগ্রামিংয়ের ভাষা, মেশিনের ভাষা না। আমাদের প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি সি বলি, সি এর ভাষা, পাইথন বললে পাইথনের ভাষা। তো সেই ভাষাটা কম্পিউটার বুঝে না, তো কম্পিউটার না বোঝার কারণে কম্পিউটারকে আলাদাভাবে বোঝানোর প্রয়োজন হয়। তো সেই বোঝানোর জন্যই আমাদের ট্রান্সলেটর প্রয়োজন হয়। তো ট্রান্সলেটর আমরা কয়েক ধরনের ব্যবহার করে থাকি। ট্রান্সলেটর তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রিটার। ঠিক আছে, তো তিন ধরনের ট্রান্সলেটর ব্যবহার করা হয়। তো এই যে ট্রান্সলেটরের তিনটা ক্যাটাগরি দেখতেছি, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন ধরনের অনুবাদক ব্যবহার করা হয়। যেমন এই অ্যাসেম্বলারটা ব্যবহার করা হয় আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যখন কোনো প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রাম কম্পিউটারকে বোঝানোর জন্য যে ট্রান্সলেটর ব্যবহার করা হয় তাকেই অ্যাসেম্বলার বলা হচ্ছে, অর্থাৎ অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে কনভার্ট করে। এটা হচ্ছে কি মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য এই অনুবাদকটা ব্যবহার করা হয়। এরপরে আমাদের আরও দুটো রয়েছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। এই দুইটা ট্রান্সলেটর ব্যবহার করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো আমাদের অনেকগুলো রয়েছে, যেমন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সিকেও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, আমাদের জাভা রয়েছে, পাইথন, এরকম আরও সি শার্প, যত ল্যাঙ্গুয়েজ রয়েছে হাই লেভেল, মানে আমাদের বর্তমান সময়ে আমরা ব্যবহার করি সবগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটাতে করা হয় কি, কোনো কোনো ল্যাঙ্গুয়েজে কম্পাইলার ইন্টারপ্রিটার দুইটাই ব্যবহার করা হয়, কোনো কোনো ল্যাঙ্গুয়েজে শুধু কম্পাইলার ব্যবহার করা হয়, কোনো কোনো ল্যাঙ্গুয়েজে শুধু ইন্টারপ্রিটার ব্যবহার করা হয়। তো আগে আমরা দেখি জিনিস দুইটা কি। কম্পাইলার হচ্ছে যে করে কি,
কম্পাইল করে। কম্পাইল বলতে কি বোঝাচ্ছে, যে পুরো প্রোগ্রামটাকে মেশিন ভাষায় অনুবাদ করে। কিভাবে করে, সাপোজ ধরো আমাদের একটা কোড এখান থেকে শুরু করে এরকম ধরো এই কয়টা লাইন আছে, এই কয়টা কোড, তো করবে কি, কম্পাইলার করবে এই সম্পূর্ণ, এটা হচ্ছে আমাদের কোড, আমাদের কম্পিউটারে আমরা লিখছি, তো লেখার পরে কম্পাইলার সম্পূর্ণ কোডটাকে মেশিন ভাষায় অনুবাদ করার চেষ্টা করবে। তো মেশিনের ভাষা থেকে মেশিন কোডে কনভার্ট করার চেষ্টা করবে। কনভার্ট করতে যায় যদি কোনো জায়গায় কোনো ইরর থাকে, তাহলে সেই ইররটা বলবে যে তোমার এ লাইনে আর এ লাইনে ইরর আছে, ইররগুলো সলভ করো, তাহলে আমি মেশিন কোডে কনভার্ট করতে পারবো, নইলে করতে পারবো না। তো কম্পাইলার কি করে, পুরো জিনিসটারে একবার একটা সামারাইজ রিপোর্ট দিয়ে দেয়। তারপরে এই ইররগুলো সলভ করলে কি করে, কম্পাইলার সম্পূর্ণ কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে, অর্থাৎ কম্পিউটার যাতে কোডটাকে এক্সিকিউট করতে পারে সেরকম একটা কোড তৈরি করে, যে কোডকে বলা হয় অবজেক্ট কোড। ঠিক আছে, তো কম্পাইলার করতেছে কি, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে কম্পাইল করতেছে, কম্পাইল করে যদি ইরর থাকে ইরর দিচ্ছে, ইরর না থাকলে অবজেক্ট কোডে রূপান্তর করতেছে। তো কম্পাইলার করতেছে কি, অবজেক্ট কোডে রূপান্তর করতেছে। তো কম্পাইলার অবজেক্ট কোডে রূপান্তর করতেছে এবং সেই অবজেক্ট কোডটাই কম্পিউটারের মাধ্যমে আমরা এক্সিকিউট করে থাকি। তো এটা গেল কম্পাইলার। আর ইন্টারপ্রিটার করে কি, ইন্টারপ্রিটারও সেম কাজটাই করে। ইন্টারপ্রিটারও এই অবজেক্ট কোড তৈরি করে, কিন্তু প্রসেসটা একটু আলাদা, কম্পাইলারের থেকে প্রসেসটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এই যে মেহেদি হাসান বলছো যে ইন্টারপ্রিটার লাইন বাই লাইন ইন্টারপ্রিট করে, ঠিক রাইট, ইন্টারপ্রিটার হচ্ছে লাইন বাই লাইন ইন্টারপ্রিট করে। ওকে, তো ইন্টারপ্রিটার করবে কি, ইন্টারপ্রিটার প্রথম হচ্ছে যে এই একটা লাইন মানে অবজেক্ট করে কনভার্ট করবে, করার পরে সেই লাইনটা এক্সিকিউটেবল করে দেবে, মানে আমরা একটা সিঙ্গেল লাইনও ইন্টারপ্রিটারের মাধ্যমে এক্সিকিউট করতে পারবো। দেন তারপরে পরের লাইন এক্সিকিউট করবে। দেন তারপরে এখানে যখন ইরর আসছে তখন হচ্ছে যে ডেভেলপারকে বলবে যে দেখো তোমার কোডে এখানে ইরর আছে, ইররটা সলভ করে দেন আমি পরের লাইনে যাব। এখানকার ইরর সলভ করবে, দেন পরের লাইন আবার ইন্টারপ্রিট করবে, দেন তারপরে পরের লাইন আবার ইরর দেখাবে, ইরর সলভ করবে, দেন ফাইনালি লাইন বাই লাইন, অর্থাৎ ইন্টারপ্রিটার করে কি, প্রত্যেকটা লাইন কম্পাইল করবে, অবজেক্ট কোড তৈরি করবে, দেন পরের লাইনে আসবে, অর্থাৎ লাইন বাই লাইন আমরা এগুলাকে এক্সিকিউট করতে পারি। এটা হলো কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। তো তোমাদের এখান থেকে কয়েকটা জিনিস, একটা হচ্ছে ট্রান্সলেটর বলতে কি বোঝায়, তারপরে ট্রান্সলেটর কয় ধরনের, অ্যাসেম্বলার কাকে বলে, কম্পাইলার কাকে বলে, ইন্টারপ্রিটার কাকে বলে, এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত টাইপের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। আর এর সাথে আরেকটা জিনিস, কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লেখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো এই দুটা জিনিস তোমাদের এখান থেকে পরীক্ষার জন্য পড়া লাগবে। তো তোমরা একজন কমেন্ট করছো কি যে সংজ্ঞাগুলা 2 বা 3 বার করে বললেন আমাদের নোট করতে সুবিধা হবে। আচ্ছা, সংজ্ঞাগুলা তোমার 2-3 বার করে বললে সুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি 2-3 বার করে বলবো, আর সাথে হচ্ছে যে তোমাদের নোটও অবশ্য পেয়ে যাবা। তো আমি আরেকবার তাহলে একটু রিপিট করি। তো ট্রান্সলেটর কি, যে ট্রান্সলেটর হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে অ্যাসেম্বলি বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে। তাহলে কি করতেছে, ট্রান্সলেটর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে, এটা গেল ট্রান্সলেটর। আর অ্যাসেম্বলার কি, যে ট্রান্সলেটর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করে, সেটা হচ্ছে অ্যাসেম্বলার। আর কম্পাইলার হচ্ছে কি, যে সব কিছু মানে পুরো প্রোগ্রামকে একত্রে অবজেক্ট কোডে রূপান্তর করে, সেটা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রিটার হচ্ছে লাইন বাই লাইন অবজেক্ট কোডে রূপান্তর করে, সেটা হচ্ছে ইন্টারপ্রিটার। তো আশা করি বুঝতে পারছো, তোমরা পরেও চাইলে জিনিসগুলো নোট করতে পারবে, বইয়ের সাথে আছে। আর তোমরা যদি সাথে সাথে নোট করতে যাও তাহলে আমার আরও একটু স্লো পড়ালে ভালো হবে মনে হয়। ওকে, তো এখান থেকে দেখো তোমাদের একটা জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে যে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। এটা মানে হারামেশায় চলে আসে, ইম্পর্টেন্ট, একটু বেশি ইম্পর্টেন্ট। তো দেখো কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য কিন্তু আমরা যেভাবে পড়ছি সেখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট বের করতে পারি। যেমন হচ্ছে কি, কম্পাইলার সম্পূর্ণ কোডকে একত্রে মেশিন কোডে কনভার্ট করে, ইন্টারপ্রিটার লাইন বাই লাইন ইন্টারপ্রিট করে। দুইটা গেল, একটা গেল। তো এরপরে হচ্ছে কি পরের পার্থক্য দেখো, কম্পাইলার কি করা হচ্ছে, যে কম্পাইলার সম্পূর্ণ কোডটিকে একবারে অবজেক্ট কোড তৈরি করতেছে এবং ইররগুলোও একসাথে দিচ্ছে। এই যে ইরর যতগুলো থাকতেছে সবগুলো ইরর একত্রে প্রোভাইড করতেছে। আর ইন্টারপ্রিটার সিঙ্গেল ইরর, মানে একটা একটা করে ইরর ধরে আর কি, লাইন বাই লাইন। এখানে আরেকটা জিনিস দেখো, যে কম্পাইলারে যেহেতু সবগুলো কাজ একত্রে করে ফেলতেছে, তাহলে কম্পাইলারটা একটু ফাস্ট বেশি, অর্থাৎ আমাদের ইন্টারপ্রিটারের থেকে কম্পাইলার ফাস্ট বেশি। তারপরে তোমাদের কম্পাইলার
কম্পাইল করে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা এখানে বলতে পারি তোমার কম্পাইলার ব্যবহার করে, আমাদের সি কম্পাইলার ব্যবহার করে, সি প্লাস প্লাস কম্পাইলার ব্যবহার করে, এরকম সি শার্প কম্পাইলার ব্যবহার করে। আমাদের জাভা আছে, জাভা হচ্ছে যে কম্পাইলার ইন্টারপ্রিটার দুইটাই ব্যবহার করে, কম্পাইলার প্লাস ইন্টারপ্রিটার দুইটাই ব্যবহার করে হচ্ছে জাভা। আর ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ যেমন আমরা বলতে পারি পাইথন, পাইথন একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পাইথন ইন্টারপ্রিট করে, মানে পাইথনের প্রোগ্রামগুলোকে আমরা কম্পাইল না করে ইন্টারপ্রিট করি, লাইন বাই লাইন অবজেক্ট করে রূপান্তর করি। তো এগুলোই ছিল, আর এখান থেকে আর বেশি কিছু জানার নাই। তো তোমাদের আরেকটা জিনিস বলে দিই যে এখানে কিছু সুবিধা অসুবিধা আছে। তো সুবিধা কি, যে কম্পাইলারের সুবিধা কি, যে কম্পাইলার সম্পূর্ণ একটু ফাস্ট বেশি, ইন্টারপ্রিটার স্লো। কম্পাইলারে কি করা হচ্ছে, যখন কম্পাইলারের অসুবিধা কি, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে যখন তোমার কাছে বলা হলো, তোমার ধরো অনেকগুলো একটা সার্কিট আছে, সব সার্কিটের মধ্যে তোমার অনেকগুলো কানেকশনে ভেজাল আছে, বলছে এই কানেকশন শর্ট সার্কিট হয়ে যাচ্ছে এই জায়গায়, তো সবগুলো একত্রে দিয়ে দিল যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় একটা সার্কিট এরকম দিয়ে দিল। আর আরেকজন বলা হলো একটা একটা করে বললো, প্রথমে এটা প্রবলেম, ওই প্রবলেমটা তুমি সিঙ্গেল একটা প্রবলেম যখন পেলে সেটা সলভ করলা, পরের প্রবলেমে গেলা, তারপরে পরের প্রবলেমে গেলা। তো ইন্টারপ্রিটার তো একটা একটা করে প্রবলেম মানে ইরর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কম্পাইলারের মাধ্যমে ডিবাগিং করা একটু সহজ, আর ইন্টারপ্রিটারের মাধ্যমে ডিবাগিং করা একটু কম্পাইলারের মাধ্যমে কঠিন, ইন্টারপ্রিটারের মাধ্যমে সহজ। তো ডিবাগিংটা কি, আমাদের এই যে কম্পিউটারে যে ইররগুলো আমরা পাচ্ছি সেগুলোকে বলা হয় বাগ। মানে আমাদের সোর্স কোডের মধ্যে যখন কোনো আমাদের ভুল থাকে বা আমাদের যে ইররগুলো থাকে সেই ইররগুলোকে বাগ বলা হয়। আর এই ইররগুলার সলিউশন তৈরি করা, মানে ইররগুলা সলভ করাকে বলা হচ্ছে ডিবাগ। ডিবাগ, ঠিক আছে? মানে এই আমাদের কম্পিউটারের সোর্স কোডের যে ভুলগুলো, মানে ইররগুলো, একজন লেখছো ভুল, হ্যাঁ রাইট, ভুল। তো ভুলগুলা অর্থাৎ ইররগুলোকে আমরা যখন মানে ইররগুলো যেগুলো তৈরি হয়, যেমন ধরো সাপোজ একটা লাইনে লেখা লাগবে আমার প্রিন্ট এফ, আমি প্রিন্ট এফ না লিখে লিখছি প্রিন্ট, তো এটা আমার একটা ভুল। লাস্টে একটা সেমিকোলন দেওয়া লাগে, সেমিকোলন দিই নাই, এটা আরেকটা ভুল। তো এরকম ধরনের ভুলগুলোকে বলা হচ্ছে বাগ। আর এই ভুলগুলার সলিউশন সমাধান করাই হচ্ছে আমাদের ডিবাগ। তো আশা করি বাগ ডিবাগ বুঝছো। ট্রান্সলেটর, কি কি ধরনের ট্রান্সলেটর আছে, কম্পাইলার কি, ইন্টারপ্রিটার কি, কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। তো আমাদের সি একটি কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের সোর্স কোডে আমরা যে প্রোগ্রামগুলো করি সে প্রোগ্রামগুলো কম্পাইল করা হয়, দেন তারপরে সলিউশন, তারপরে সেটা মানে সোর্স কোড মানে আমাদের অবজেক্ট কোডে রূপান্তরিত হয়। তো এরকম বিভিন্ন ধরনের কম্পাইলার রয়েছে আমাদের বাজারে। তো তোমাদের একটা আইডি নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আইডিই, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা হচ্ছে কি যে আমাদের এই যে আমরা সোর্স কোড যেগুলো লিখি, সোর্স কোডগুলা আমরা যখন অবজেক্ট করে রূপান্তর করতে যাবো, সেই কোডগুলো তো আগে লিখতে হবে কম্পিউটারে। তো লেখার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে একটা এডিটর, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের ডকুমেন্ট লিখে রাখি। তো এরকম আমাদের কোড লেখার জন্য একটা এডিটর দরকার, আর আমাদের এই কোডটাকে মানে আমাদের কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য এক ধরনের ট্রান্সলেটর দরকার বা কম্পাইলার, ট্রান্সলেটর। তো আমাদের এডিটর আর ট্রান্সলেটর এই দুইটা জিনিস আমাদের কোড করার জন্য প্রয়োজন। তো এরকম বাজারে করা হয় কি, এডিটর আর ট্রান্সলেটরকে একত্রে করে একটা সফটওয়্যার তৈরি করা হয়। সেই সফটওয়্যারকে বলা হয় আইডি, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে আমরা যেটার মাধ্যমে আমরা কোড লিখতে এবং কম্পাইল করতে পারবো। এরকম বাজারে তোমাদের কিছু সি এর আইডি আছে, যেমন একটা হচ্ছে যে আমরা বলতে পারি সবচেয়ে পপুলার সি এর জন্য কোড ব্লকস, তারপরে রয়েছে একটু ওল্ড ট্রেডিশনের টার্বো সি প্লাস প্লাস বা টার্বো সি। দুইটা সি এবং সি প্লাস প্লাস করার জন্য আমাদের যেই আইডিগুলো আছে সেগুলোতে একই সাথে সি এবং সি প্লাস প্লাস করা যায় আর কি। তারপরে হচ্ছে ব্রডল্যান্ড সি। তো এরকম বিভিন্ন নামে আমাদের ভিজুয়াল সি, তো এরকম বিভিন্ন নামেই আমাদের
এই কম্পাইল এডিটর প্লাস ট্রান্সলেটর মিলে আইডিগুলো বাজারে পাওয়া যায়। তো তোমরা যখন প্রোগ্রাম শুরু করবা তো কোড ব্লকস ইনস্টল করতে পারো। কোড ব্লকস লিখে সার্চ দিলেই সেখানে কোড ব্লকস আইডি লিখে সার্চ দিবা গুগলে, তাহলে কোড ব্লকস ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড দিলে নর্মাল সফটওয়্যারগুলো মতো করে ইনস্টল করা লাগবে। তোমাদের যদি কারো ইনস্টল করতে সমস্যা হয় তাহলে আমরা বলো, আমরা যখন প্রোগ্রাম করা শুরু করব তখন তোমরা কম্পিউটারে সেগুলো প্র্যাকটিস করতে পারো। তোমাদের এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। একটা হচ্ছে তোমাদের যখন তোমরা ইয়ে করবা, তোমাদের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ক্লাসগুলো একটু বড় করলে ভালো হবে। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমরা দ্রুত আগায় যাব। আমরা প্রথমের দিকে তো একটু আস্তে আস্তে আগাচ্ছি, তোমরা একটু আমরা দ্রুত আগাবো, সমস্যা নেই। তো তোমাদের প্রোগ্রামগুলো যদি কম্পিউটারে করো সেক্ষেত্রে তোমাদের কিছু উপকার হবে কি, যে তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ব্যবহারিক টেস্ট করে, তো সেই ব্যবহারিক টেস্টের সময় এরকম সি প্রোগ্রাম অনেক সময় চলে আসে, তো সেগুলো কম্পিউটারে করলে তোমাদের এদিক দিয়ে কিছুটা উপকৃত থাকবে আর কি। তো ওকে, তো এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। অর্থাৎ আমরা সি প্রোগ্রামিং করতে গেলে, এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো আমরা কম্পিউটার করতে গেলে মানে একটা প্রোগ্রামে তো অনেকগুলো অংশ থাকে, কোন অংশের পরে কোন অংশ কোন স্ট্রাকচারে লেখা হয় সেই জিনিসটাকে বলা হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। তো যেমন তোমরা বলতে পারো যে তোমাদের একটা যখন আমরা সার্কিট তৈরি করতে যাব, সার্কিট তৈরি করতে গেলে সার্কিটের কি করতে হবে, যে কোন কানেকশনটা আগে দিতে হবে, কোন কানেকশনটা পরে দিতে হবে, কোনটার সাথে কোনটার কমন কানেকশন দিতে হবে, এই সব কিছু কি একটা স্টেপ ওয়াইজ আমরা করে থাকি। যে আগে দেখা যাচ্ছে যে আমরা নিউট্রালটা ফেজেরটা নিউট্রালে লাগাই দিলে বিষয়টা উল্টা হয়ে গেল, বা দুইটা একদিকে লাগাই দিলাম। তো এরকম আর কি। তো আমাদের প্রোগ্রামিং করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে প্রোগ্রামিং করতে হয়। তো সি প্রোগ্রামিং এর যে স্ট্যান্ডার্ড স্ট্রাকচারটা আছে সেটাকে বলা হয় সি প্রোগ্রামিং বেসিক স্ট্রাকচার, অর্থাৎ কোন স্ট্রাকচারে সেটা লেখা হবে সেটাই বলা হচ্ছে। তো এরকম কয়েকটা স্টেপ ওয়াইজ সি প্রোগ্রামিং একটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, যে আমাদের প্রবলেমটাকে ছোট ছোট অংশে ভাগ করে স্টেপ বাই স্টেপ সলিউশন করা। তো সেই আমাদের প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা যদি দেখি, তো প্রথমেই আমাদের প্রোগ্রামের স্ট্রাকচারে থাকে হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশন, তো এই ডকুমেন্টেশন সেকশন বলতে তোমার বলা হয় যে তোমরা যে কোনো যখন কোনো আমরা মোবাইল ফোন কিনি বা যে কোনো ছোটো থেকে ছোটো ক্যালকুলেটর কিনি, ক্যালকুলেটরের সাথে একটা ইউজার ম্যানুয়াল থাকে না, যে এটা কীভাবে ব্যবহার করতে হবে, কী করতে হবে। এরকম আমাদের কোডের ক্ষেত্রে আমাদের কোডটা কি কাজের কোড, এই কোডে কী কী অংশ রয়েছে, কী কী কাজ করে, কেন করা হচ্ছে সফটওয়্যারটা, এই টাইপের কিছু আমাদের ওই কোডটা সম্পর্কে একটা ধারণা দেয় হচ্ছে ডকুমেন্টেশন সেকশনের মাধ্যমে। অর্থাৎ কোডটা কী সম্পর্কে, কিভাবে কাজ করা হয়েছে, কোন কোন সেকশন নিয়ে গঠিত, সেটা কি একটা ডকুমেন্ট আকারে, প্রোগ্রামের অংশ না কিন্তু প্রোগ্রাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই ডকুমেন্টেশন সেকশন রাখা হয় আর কি। এরপরে আমাদের রয়েছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন, তো এই লিঙ্ক সেকশনটা হচ্ছে কি, যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাইব্রেরি ফাংশন থাকে আর কি, মানে আগে থেকে তৈরি করা আছে, সেই তৈরি করা জিনিস আমরা প্রোগ্রামে ব্যবহার করতে পারবো, তো সেগুলোকে বলা হচ্ছে লাইব্রেরি ফাংশন। তো এরকম বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন সিতেও রয়েছে। তো সেই সি এর লাইব্রেরি ফাংশনগুলোকে লিঙ্ক করার জন্য ডকুমেন্ট সেকশনের পরে যদি কোনো কিছু লিঙ্ক করার থাকে, মানে পূর্বের তৈরি করা জিনিস আমরা যদি ব্যবহার করতে চাই আমাদের প্রোগ্রামে, তাহলে সেটা ডকুমেন্ট সেকশনের পরের এখানেই লিখতে হবে আর কি। তো এরপরে হচ্ছে আমাদের ডেফিনিশন সেকশন। আমি সবগুলো লিখে নিই, তারপরে একটা একটা করে বলি। ওকে, তো
এই সেকশনগুলো আমাদের রয়েছে 6টা সেকশন। তো আমরা একটা একটা করে এবার বলি। রাইট, কমেন্টে একজন লিখছো, ওকে। তো আমরা ডকুমেন্টেশন সেকশন বললাম, এরপরে বললাম যে কোনো লাইব্রেরি ব্যবহার করতে চাইলে সেটা হচ্ছে লিঙ্ক সেকশন, অর্থাৎ ডকুমেন্ট সেকশনের পরে লেখা লাগবে। এরপরে ডেফিনিশন সেকশন, ডিফাইন করা, অর্থাৎ কোনো কিছু ডিফাইন করে দিলাম যে এটা এটাই হবে। যেমন ধরো তোমার বলতে পারো যে তোমার পায়ের মান কি, পায়ের মান হচ্ছে 3.1416, তো এটা হচ্ছে ফিক্সড। এই মানগুলো কি আর পরিবর্তন হবে? এই মানগুলো কিন্তু পরিবর্তন হবে না। তো এইরকম টাইপের এই জিনিসগুলো আমাদের মানে আমরা কি করতে পারি, ডিফাইন করে দিতে পারি ফিক্সড জিনিস, যেগুলো কখনো আমার প্রোগ্রামে পরিবর্তন করা লাগবে না। আমরা প্রোগ্রামে যত অনেক জায়গায় পাই ব্যবহার করতে পারি, কিন্তু পায়ের মানটা তো আর আমাদের চেঞ্জ হবে না। তো এটাই বলা হচ্ছে যে এই টাইপের যে ডাটাগুলো আমাদের রয়েছে সেই ডাটাগুলোকে আমরা লিঙ্ক সেকশনের পরে আমরা এভাবে ডিফাইন করে রাখতে পারি আর কি। তো ডিফাইন করার জন্য ব্যবহার করা হয় একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে হ্যাশ ডিফাইন। এই ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে আমরা ডিফাইন করি। ডিফাইন করার এই কিওয়ার্ড লেখার পরে পরবর্তীতে আমরা যেটা যে পাই, আমরা যদি পাইকে যদি ডিফাইন করতে চাই তাহলে লিখবো পাই, দেন পায়ের মানটা দিয়ে দিব 3.1416। তো এটা হয়ে গেল আমাদের ডিফাইন করা। তো এইভাবে আমরা ডেফিনিশন সেকশনে আমরা ডিফাইন করতে পারি। আর আরেকটা জিনিস দেখো, আমাদের দুইটা জিনিস রয়েছে, তিনটা জিনিস, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মেন ফাংশন সেকশন, সাব প্রোগ্রাম। সাব প্রোগ্রাম বলতে আমাদের আরও ওই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে ঢাকা থেকে জয়দেবপুর আসতে গেলে ঢাকা থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে টঙ্গী, টঙ্গী থেকে জয়দেবপুর, তো সেই জিনিসটাই আমরা তিনটা ফেজে ভাগ করছিলাম। এই সাব প্রোগ্রামগুলো হচ্ছে এরকম, ধরো এখানে সাব প্রোগ্রাম 1 থাকতে পারে, সাব প্রোগ্রাম 2, এভাবে আমাদের সাব প্রোগ্রাম n, তো অনেকগুলো প্রোগ্রাম থাকতে পারে। তো এরকম ধরো আমাদের তিনটা ফেজ ছিল, আমরা তিনটা সাব প্রোগ্রামে ভাগ করে দেন সেই তিনটাকে মেন প্রোগ্রামে একটা স্টেপ ওয়াইজ সেগুলোকে আমরা এক্সিকিউট করতে পারি। তো এরকম সাব প্রোগ্রাম। তো দেখো আমাদের এখানে কিছু ডাটা ব্যবহার হবে, এখানে কিছু ডাটা ব্যবহার হবে, মেন ফাংশনে কিছু ডাটা ব্যবহার হবে। দুই জায়গায় আমাদের প্রোগ্রামিং ডাটাগুলো দেখা যাচ্ছে যে তোমার রোল বা তোমার মার্কগুলা তিনটা জায়গায় তিনটা মার্ক ব্যবহার করবে। তোমার রোলটা কিন্তু সব জায়গায় ব্যবহার হবে, এখানে সাব প্রোগ্রামগুলোতেও ব্যবহার হবে, মেন ফাংশনে ব্যবহার হবে। তো প্রোগ্রামের যে ডাটাগুলো সব জায়গায়, মানে এই মেন ফাংশনে সাব প্রোগ্রাম 1, সাব প্রোগ্রাম 2, সাব প্রোগ্রাম 3, সব জায়গায় যে ডাটাগুলো আমাদের ব্যবহার করা লাগবে সেই ডাটাগুলোকে আমরা করব কি, এই যে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, মানে এই অপশনে, অর্থাৎ আমাদের মেন ফাংশনের উপরে আমরা দিয়ে রাখবো। সাপোজ ধরো তোমার রোল, তাহলে আমরা একটা যদি পূর্ণ সংখ্যা নিতে চাই তাহলে আমি ইন্টিজার টাইপের আমরা মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য এই কি আমরা ডাটা টাইপটা ব্যবহার করি, দিলাম হচ্ছে রোল দিয়ে লিখলাম হচ্ছে ধরো 783210, এটা ধরো তোমার রোল। তো এই রোলটা করলাম কি, আমরা উপরে এভাবে দিয়ে রাখলাম। তার মানে এটা বোঝা যাবে কি যে এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল, যেটা প্রোগ্রামের এই রোলটা আমরা প্রোগ্রামের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এরপরে মেন ফাংশন। মেন ফাংশনটা কি, যে আমাদের এই মেন ফাংশনটাই সব কিছু, মানে আমাদের সি প্রোগ্রামিংয়ের এই মেন ফাংশনটাই সব কিছু। মেন ফাংশন থেকে আমাদের যে পূর্বে কম্পাইলারের কথা বললাম, কম্পাইলার করে কি, কম্পাইলার মেন ফাংশনে ফার্স্টে আসে। মেন ফাংশনে দুইটা জিনিস থাকে, মেন ফাংশনে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে এখানে কিভাবে দিছে, আচ্ছা ডিক্লারেশন, এক্সিকিউশন, ঠিক আছে, সেকশন দিতে পারি সেকশন। তো একটা হচ্ছে ডিক্লারেশন সেকশন আর একটা হচ্ছে এক্সিকিউশন সেকশন। অর্থাৎ আমাদের কোনো কিছু ডাটা যদি ডিক্লেয়ার করা লাগে সেই জিনিসগুলো আমরা আগে ডিক্লেয়ার করে নিব, যে এটার মানে এটা ডাটা এটা এরকম ডিক্লেয়ার নিতে পারি। নেওয়ার পরে সেই জিনিসগুলোকে এক্সিকিউট করব। সাথে সাব প্রোগ্রামগুলোকে যদি এক্সিকিউট করা লাগে তাহলে এখানে সাব প্রোগ্রাম 1, সাব প্রোগ্রাম 2 এভাবে কল করে দিব, তাহলে ওই সিকোয়েন্সে সেগুলো এক্সিকিউট হতে থাকবে। তো এই কাজটা করে কি, আমাদের কম্পাইলার সর্বপ্রথম চলে আসে মেন ফাংশনে। মেন ফাংশন থেকে এক্সিকিউট করতে গেলাম, এখানে ধরো কোনো একটা আমাদের পূর্বের তৈরি করা ফাংশন আমরা ব্যবহার করতেছি, তাহলে সেটা কোথায় লিঙ্ক করে রাখছি, যে লিঙ্ক সেকশনে সেটা আমরা লিঙ্ক করে রাখছি। তো সে করবো কি, সেই লিঙ্ক সেকশনে যা লিঙ্ক করে আসবে। তারপরে আমরা এখানে দেখতেছি সাব প্রোগ্রাম 1, ধরো এখানে একটা সাব প্রোগ্রাম দেওয়া আছে।
তো সাব প্রোগ্রাম শুধু লেখা আছে সাব প্রোগ্রাম। তো এই সাব প্রোগ্রাম যখন আমরা দিব তখন করবে কি, সাব প্রোগ্রামটা লেখা আছে কোথায়, এখানে লেখা আছে, সে করবে কি মেন ফাংশন থেকে সে তখন সাব ফাংশনে যাবে, যাই সেই জিনিসটা কি কাজ করছে সেই জিনিসটা দেখে মেন ফাংশনে এই জায়গাটাতে এক্সিকিউট করবে, তারপরে লাইন আমরা আরেকটা জিনিস রাখলাম সেই জিনিসটা এক্সিকিউট করবে। তো মূলত কম্পাইলার মেন ফাংশনকে এক্সিকিউট করে, মেন ফাংশনের সাথে ওপরে নিচে বিভিন্ন জায়গায় কানেকশন দেওয়া থাকে, যখন যেটা দরকার হয় সেই জিনিসটা কানেকশন দিয়ে নেয়। তো এটাই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। আর সাব প্রোগ্রামটা কি, সাব প্রোগ্রামগুলো হচ্ছে আমাদের ছোট ছোট প্রোগ্রাম, যেটা হচ্ছে কি ছোট থেকে ছোট হলেও একটা সম্পূর্ণ কাজ করে। তো সম্পূর্ণ কাজ করলে তাকে সাব প্রোগ্রাম বলা হচ্ছে। যেমন ধরো আমাদের সম্পূর্ণ প্রবলেমটা ছিল গতকালকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে ঢাকা থেকে জয়দেবপুর আসতে হবে, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম। বাট আমরা করলাম কি তিনটা ফেজে ভাগ করে নিয়েছি। আমাদের কমলাপুর থেকে এয়ারপোর্ট আসতে হবে, তো এয়ারপোর্ট থেকে টঙ্গী, টঙ্গী থেকে আমাদের জয়দেবপুর। তো এই যে কমলাপুর থেকে এয়ারপোর্ট আসা, এটাও কিন্তু একটা পূর্ণ একটা কাজ করছে। এখান থেকে একটা মানে কমলাপুর থেকে এয়ারপোর্ট আসছে একটা কাজ করছে, সেটাকে আমরা আলাদাভাবে বলতে পারতেছি। তো এরকমভাবে আলাদাভাবে বলা যায়, এরকম যে কোনো প্রোগ্রামের ইউনিটকে বা অংশকেই এক একটা সাব প্রোগ্রাম বলা হয়। তো এই গেল হচ্ছে প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। তো বেসিক স্ট্রাকচারটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রচনামূলক কোশ্চেন আকারে এসে থাকে। এভাবে আসে যে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার বর্ণনা করো। তো বেসিক স্ট্রাকচার যখন বর্ণনা করতে বলা হবে তখন কি করবা, ডকুমেন্টেশন সেকশনে আমি যেটা বললাম যে প্রোগ্রাম সম্পর্কে কিছু কথা, প্রোগ্রাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্যই ডকুমেন্টেশন সেকশন ব্যবহার করা হয়। লিঙ্ক সেকশন পূর্বে তৈরি করা লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করার জন্য লিঙ্ক সেকশন ব্যবহার করে। ডিফাইন সেকশন আমাদের যে মানগুলো পরিবর্তন করার প্রয়োজন নাই সেগুলো ডিফাইন, সাথে এক্সাম্পল ডিফাইন দিয়ে যেভাবে এক্সাম্পল দিলাম সেই এক্সাম্পলটাও দিয়ে দিতে পারো। তারপরে হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, প্রোগ্রামের বিভিন্ন জায়গায় যে ডাটাগুলো আমাদের ব্যবহার করা লাগবে সেই ডাটাগুলোকে ডিক্লেয়ার করার জন্য আমরা এই সেকশনে মেন ফাংশনের উপরে এই গ্লোবাল ডিক্লারেশন সেকশনে আমরা গ্লোবাল ভেরিয়েবলগুলো বা গ্লোবাল ডাটাগুলো ডিক্লেয়ার করে থাকি। মেন ফাংশন, সাব প্রোগ্রাম যেগুলো বললাম সেটাই। তো এইভাবে আচ্ছা লেখাগুলো বোঝা যাচ্ছে না, না? আচ্ছা আমি লেখা একটু বড় করে লিখতেছি, আর এটা হচ্ছে তোমাদের বইতেই দেওয়া আছে, তোমাদের বই। তো এই লেখাগুলো তো আমি মুখে বললাম, আশা করি বুঝতে পারছো। আর এরপর থেকে আমি একটু বড় করে লিখতেছি, সমস্যা নাই। ওকে, তো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং স্ট্রাকচার, ঠিক আছে, স্টাইল। সি প্রোগ্রামিং স্টাইল মানে কোন স্টাইলে সি প্রোগ্রামিং লেখা হয়। তো এটা আমরা একটু দেখো যে আমরা কিভাবে লিখবো। সেটা হচ্ছে কি যে আমাদের সি প্রোগ্রামিং এর তো আমরা মানে বেসিক স্ট্রাকচার দেখলাম যে কিভাবে লেখা হয়, সেরকম টাইপের যদি আমরা একটা প্রোগ্রাম করি যে দেখো আমি ছোট্ট একটা প্রোগ্রাম লিখছি, যে এখানে আমরা দেখলাম যে বেসিক স্ট্রাকচার প্রথমে ছিল ডকুমেন্টেশন সেকশন, ঠিক আছে। তো ডকুমেন্টেশন সেকশনটা হচ্ছে ঐচ্ছিক। আমাদের প্রোগ্রামের যে 6টা পার্ট লিখছি, 6টা পার্ট যে সবসময় থাকা লাগবে তা কিন্তু না, কিন্তু আমাদের ছোট্ট থেকে ছোট প্রোগ্রাম করতে গেলে এই অংশটুকু আমাদের লেখা লাগবে, মানে যেটুকু লিখছি এতটুকু লেখা লাগবে। তো এখানে দেখো এরপরে যে ইনক্লুড studio.h, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো আমাদের লাইব্রেরি ফাংশনগুলোকে সিতে বলা হয় হেডার ফাইল, ঠিক আছে। তো এই হেডার ফাইলটা কেন ব্যবহার করছি, আমরা যে একটা ফাংশন ব্যবহার করছি printf, এই ফাংশনটার কাজ হচ্ছে যে আমাদের আউটপুটে
প্রিন্ট করে দেখাবে এর ভিতরে, যে সেকেন্ড দুইটা ব্র্যাকেটের ভিতরে আমরা যা দিব সে মানটা সে প্রিন্ট করে দেখাবে। তো এই ফাংশনটা পূর্বে থেকেই তৈরি করা আছে, প্রিন্টএফ লিখে আমরা যেটা ভিতরে লিখবো সেটা আউটপুটে দেখাবে। তো এটা পূর্বে থেকেই তৈরি করা আছে, এই ফাংশনটা আমরা ব্যবহার করতেছি, সেজন্য এখানে আমরা এই মানে studio.h যে এই জিনিসটাকে ইনক্লুড করে দিলাম প্রোগ্রামের সাথে। তো এটাই হচ্ছে লিঙ্ক করার সিস্টেম আর কি, যে কোনো কিছু যদি আমরা লিঙ্ক করতে চাই হ্যাশ ইনক্লুড দিব, ইনক্লুডের মধ্যে যেটা লিঙ্ক করতে চাই সেটা এই তোমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে কি আমরা স্টুডিও স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ব্যবহার করবো, সেজন্য এটা লিখছি। তো এরপরে আমাদের এখানে দেখো ডিফাইন সেকশন এবং গ্লোবাল ডিক্লারেশন সেকশন ছিল, দুইটা পার্ট ছিল। এই দুইটা পার্ট কিন্তু আমরা ব্যবহার করি নাই, অর্থাৎ আমাদের যদি প্রোগ্রামে প্রয়োজন পড়ে তাহলে আমরা ব্যবহার করতে পারবো, প্রয়োজন না পড়লে সেই সেকশনগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখো আমরা মেন ফাংশন দিছি, এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে, এটুকু হচ্ছে কি আমাদের মেন ফাংশন। তো মেন ফাংশনের পরে আমাদের স্ট্রাকচারে ছিল কি সাব প্রোগ্রাম সেকশন। দেখো এখানে কোনো সাব প্রোগ্রাম সেকশন নাই, তো আমাদের সাব প্রোগ্রামে যদি প্রয়োজন না পড়ে তাহলে আমরা সাব প্রোগ্রাম সেকশন রাখবো না। শুধুমাত্র আমাদের একটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কি আমাদের এই যে মেন ফাংশন, সেই মেন ফাংশনটা আমাদের থাকাই লাগবে, কারণ আমাদের কম্পাইলার এক্সিকিউটই করে মেন ফাংশন। তো ওকে, তো এখানে দেখো আমরা মেন ফাংশনের ভিতরে কি করছি, মেন ফাংশনের ভিতরে দুইটা পার্ট ছিল, একটা ছিল হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা ছিল হচ্ছে এক্সিকিউশন পার্ট। অর্থাৎ আমরা কিছু ডিক্লেয়ার করতে পারি, তারপরে সেটাকে এক্সিকিউট করতে পারি। তো ডিক্লারেশনের মধ্যে কি আছে দেখো, এখানে এই যে int a = 10 এই জিনিসটা আমরা ডিক্লেয়ার করছি। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা ইনপুট আমরা একটা ডাটা টাইপ, সেটা পূর্ণ সংখ্যার কোনো একটা ডাটা আমরা রাখতে যাচ্ছি কার ভিতরে, এই এর ভিতরে। এগুলো আমরা পরবর্তী অধ্যায়ে আমাদের ভেরিয়েবল ডাটা টাইপ সম্পর্কে যখন জানবো, এই জিনিসগুলো ইন্ট কি, ক্যারেক্টার কি, ফ্লোট কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা তখন ডিটেলস জানবো। এটা জাস্ট প্রোগ্রাম আমরা সবই করব, এটা জাস্ট একটা প্রোগ্রামিং স্ট্রাকচার দেখানোর জন্য। তো এ লিখে এর =10 দেওয়া মানে হচ্ছে এই এর ভিতরে 10 স্টোর হয়ে গেল। তো এই এ নামটা আমরা করছি কি পরে প্রিন্টএফ দিয়ে প্রিন্টএফের ব্র্যাকেটের ভিতরে এ দিয়ে দিছে, অর্থাৎ এই এর যে মানটা অর্থাৎ 10, এই 10টা কি করবে আমাদের আউটপুটে প্রদর্শন করবে। তো এটাই হচ্ছে কাজ। এবং লাস্টে দেখো আমরা একটা রিটার্ন 0। তো যে কোনো ফাংশনকে রিটার্ন করা মানে হচ্ছে আমাদের ফাংশনটা শেষ বোঝানো, যে আমরা কাজ শেষে কি রিটার্ন করলো। বললো না যে তোমার তুমি জায়গায় এত ইনভেস্ট করলা, রিটার্ন কি পাইলা। তো এরকম হচ্ছে যে আমাদের সকল কাজ শেষে আমাদের যদি কোনো কিছু রিটার্ন করার প্রয়োজন পড়ে, মানে কাজ শেষে কোনো কিছু আমরা ফাংশন থেকে আমরা ফিডব্যাক দিচ্ছি, তো সেই ফিডব্যাকটা বলতে পারো হচ্ছে রিটার্ন আর কি। তো নর্মালি ইন জেনারেল যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে এই রিটার্ন লেখাটা মানে হচ্ছে আমাদের কোনো কিছু এখানে রিটার্ন করার প্রয়োজন নাই, তাহলে আমরা কি করবো রিটার্ন 0 দিয়ে দিলাম। অর্থাৎ আমরা কোনো কিছু শেষ কোনো কিছু দিতে চাচ্ছি না, রিটার্ন করতে চাচ্ছি না, কিন্তু রিটার্ন লিখছি মানে বোঝা গেলো যে আমার প্রোগ্রাম মানে আমার এই ফাংশনটা, যে মেন ফাংশনের যে ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে আমার শেষ, মানে এখানে আমার ফাংশনটা শেষ। তো এটা বোঝানো হয় আর কি। তো এটা হলো সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারে লেখা হয়, তো এটাও তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে চলে আসে যে সি প্রোগ্রামিংয়ের স্টাইল, মানে প্রোগ্রামিং স্টাইলটা লেখো আর কি। তো প্রোগ্রামিং স্টাইল লিখতে বললে এখানে তোমরা লিখে দেবে যে এই যে ইনক্লুড studio.h, তারপরে হচ্ছে মেন ফাংশন দিয়ে। এখানে সাথে তোমরা লিখতে পারো এখানে যে এখানে যদি ডকুমেন্টেশন সেকশন দিতে চাও তো ডকুমেন্টেশন সেকশনটা দিয়ে দিতে পারো। দেওয়ার আগে জাস্ট খালি কি করবা, ডাবল স্ল্যাশ। এই ডাবল স্ল্যাশ মানে হচ্ছে কমেন্টিং, এটাও আমরা পরবর্তীতে জানবো কমেন্ট কেন ব্যবহার করা হয়, কিসের জন্য ব্যবহার করা হয়, বাট আপাতত শুধুমাত্র বলে দিই ডাবল স্ল্যাশটা ব্যবহার করে এখানে লিখে দিতে পারো ডকুমেন্টেশন সেকশন। এখানে সেমভাবে তোমরা জাস্ট গ্লোবাল ডিক্লারেশন সেকশন, ডিফাইন সেকশন এগুলো লিখতে পারো, জাস্ট ডাবল স্ল্যাশ দিয়ে নিতে হবে আগে। কেন দিতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। তো এই ছিল হচ্ছে প্রোগ্রামিং স্টাইল। তোমাদের এই অধ্যায় থেকে আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে, রচনামূলক কোশ্চিন, মানে সেটা রচনামূলক হিসাবে ইম্পর্টেন্ট আর কি। তো এই জিনিসটা যেহেতু ইম্পর্টেন্ট, একটু বড় অধ্যায়, প্রথম অধ্যায়টা একটু বড়, তো আর এখান থেকে কিছু কোশ্চিন আসে, বেশ কিছু কোশ্চিন আসে। তো এটা আসলে কিছু করার নেই, আমাদের করতে হবে। তো আমাদের আরও একটা এটা বাদেও, এটা করাচ্ছে, এটা বাদেও আরও একটা কোশ্চিন আছে যেটা ইম্পর্টেন্ট। তো টোটাল 3টা রচনামূলক কোশ্চিন এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। তো একটু বেশি অধ্যায়ের সমস্যা নেই, আমরা করি, মানে আমাদের আলটিমেটলি পরীক্ষা তো একটা মেন গোল, তো পরীক্ষার জন্য আমাদের করা লাগলে আস্তে আস্তে করতে থাকি। তোমরা টেনশন করো না, তোমাদের খুব দ্রুতই তোমাদের কোর্স শেষ হয়ে যাবে, কোর্স নিয়ে টেনশন করো না। আমি যদি সুস্থ থাকি আর বেঁচে থাকি তোমাদের সময়ের মধ্যেই তোমাদের কোর্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে
পরিকল্পনার ধাপসমূহ, অর্থাৎ প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ। তোমার ধরো আজকে এতটুকু থাকলে ভালো হয় না? আচ্ছা, তো ঠিক আছে, আমরা জাস্ট এই টপিকসটা দেখে আমরা শেষ করে দেবো আজকে। এরপর থেকে নেক্সট ক্লাসে আমাদের বাকি জিনিসগুলো দেখব। আশা করা যায় শেষ হয়ে যাবে নেক্সট দিন এই চ্যাপ্টারটা। তো আমরা দেখো এই একটা জিনিসই দেখব, একবারে কম কম করে পড়লেও আবার হয় না। তো দেখো এখানে প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ। তো প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ বলতে কি বোঝাচ্ছে, যে আমরা সাপোজ ধরো যে পূর্বে গত ক্লাসে আমরা একটা কথা বলছিলাম যে আমরা সিজিপিএর অ্যাপ তৈরি করব। একটা ডিপ্লোমা স্টুডেন্টের সিজিপিএর জন্য করব কি, তোমার ধরো প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, এভাবে অষ্টম সেমিস্টার পর্যন্ত 8 সেমিস্টারের জিপিএ কালেক্ট করা হবে। দেন সেই জিপিএগুলোর ফাইনাল একটা সিজিপিএ তৈরি করা হবে। এটার জন্য আমরা সি দিয়ে একটা সফটওয়্যার তৈরি করব। তো এটা হচ্ছে ধরো আমাদের প্রবলেম। তো এখন দেখো এই প্রবলেমটা আমাদের বলা হলো যে এরকম একটা সফটওয়্যার তৈরি করতে হবে। তো এখানে কি যে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ গেল। তারপরে এই সফটওয়্যারটা তৈরি করার জন্য আমাদের কি করা লাগবে, দেখো প্রথম সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে, কোন সাবজেক্ট কত ক্রেডিটের, এই জিনিসগুলো আমাদের সব কিছু কি এরভাবে অষ্টম সেমিস্টার পর্যন্ত কি কি সাবজেক্ট আছে, কোন সাবজেক্ট কত ক্রেডিটের, এই জিনিসগুলো আমাদের অ্যানালাইসিস করা লাগবে আগে। তারপরে এই অ্যানালাইসিস করে তোমার ধরো এখানে আমাদের আমাদের কি করতে হবে, প্রত্যেকটা জিনিস ঠিক করার পরে আমাদের প্রত্যেক সেমিস্টারে যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সবগুলো সাবজেক্ট ইনপুট দিতে হবে, সাবজেক্টের মার্কগুলো ইনপুট দিলে দেন সেগুলো প্রসেস করে আমরা আউটপুটে কি পাবো, জিপিএ পাবো। দেন সব জিপিএগুলো আমরা যখন ইনপুট দেবো তখন সেখান থেকে আমরা সিজিপিএ পাবো। এই যে এই জিনিসগুলা, আচ্ছা ভাইয়া ধাপগুলো একটু ছোট করে লিখে দিলে ভালো হয়। ওকে, আমি ধাপগুলো লিখে দেবো। এখন বিষয়টা আগে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি যে এই যে ধরো তোমার ইনপুট আউটপুট দিলাম, দেওয়ার পরে সেই জিনিসগুলো বুঝলাম যে আমরা এভাবে একটা প্রসেস দাঁড় করালাম। সেই প্রসেস দাঁড় করার পর সেই প্রসেস অনুযায়ী আমরা কোডিং করব। সেই কোডিংগুলোকে আমরা কম্পাইল করব। কম্পাইল করার পরে সেটাকে আমরা ইনস্টল করব কম্পিউটারে। ইনস্টল করার পরে সেই জিনিসটা আমরা রান করে দেখব, টেস্ট করব। দেন ফাইনালি আমরা সেটাকে ডকুমেন্টেশন আকারে রেখে দিব আর কি। তো এটাই হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ। আমি গল্প আকারে বললাম, সেগুলো ধারাবাহিকভাবে লিখে লিখে আমাদের ইয়ে করতে হবে। এই প্রশ্নটা খুব ভালো পরিমাণ ইম্পর্টেন্ট। তো আমাদের দেখি, তো প্রথম কাজ হচ্ছে, আমি ইংলিশে লিখলাম, তোমরাও চেষ্টা করবা যে আমাদের এই কম্পিউটার টার্মগুলা ইংলিশ ব্যবহার করা সবসময়, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন, ঠিক আছে? অর্থাৎ সমস্যা চিহ্নিতকরণ। আমাদের সমস্যাটা চিহ্নিত করতে হবে যে সমস্যাটা আসলে কি। মানে এই যে সিজিপিএ বললাম, যে সিজিপিএ কি, জিপিএ কি, এগুলো কালেক্ট করার জন্য আমার কি কি করা লাগবে সেই জিনিসটা, প্রবলেমটা যে আমাদের ডিপ্লোমার একটা সিজিপিএ সফটওয়্যার তৈরি করতে হবে। সেই জিনিসটা কি, আমাদের প্রবলেমটা আমরা জানলাম যে এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখন এই ডিপ্লোমা সিস্টেমটা কিভাবে কাজ করে, যে কোন সেমিস্টারের কতগুলো সাবজেক্ট, এই জিনিসটাকে অর্থাৎ আমাদের প্রবলেম সম্পর্কে ধারাবাহিকভাবে আমাদের বিশ্লেষণ করে প্রবলেমের কত সহজে সমাধান করা যায় সেই জিনিসটাকে বলা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস। সিস্টেম অ্যানালাইসিস কি, যে আমাদের সম্পূর্ণ সিস্টেমটিকে, সম্পূর্ণ প্রবলেমটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সেটার সমাধানগুলো খুঁজে বের করার প্রক্রিয়াগুলোকেই বলা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, ঠিক আছে? তো সিস্টেম যখন আমরা অ্যানালাইসিস করে ফেলছি যে সিস্টেমে কি কি আছে, কোন কোন জিনিস লাগবে, সেখান থেকে আমরা বলবো এই জিনিসগুলো লাগতে হলে কি ইনপুট দেওয়া লাগবে এবং সেখান থেকে আমরা কি আউটপুট পাবো। তো এখানে আমরা বলতে পারি যে আমাদের এক্সাম্পলের কথা যদি বলি, আমাদের সাবজেক্টের মার্কগুলো ইনপুট দিব, সেখান থেকে আমরা ফাইনালি সিজিপিএটা আউটপুট হিসাবে পাবো। তো এর পরের প্রসেস হচ্ছে, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে, এটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের এটা ঠিক করে ফেলতে হবে যে ইনপুট কি এবং আউটপুট কি সেটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফিকেশন, ঠিক আছে? তারপরে 4 নাম্বার হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই যে আমরা ইনপুট আউটপুট ঠিক করে ফেললাম, এরপরে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে ফ্লো চার্ট আর একটা হচ্ছে অ্যালগোরিদম, ঠিক আছে? তো ফ্লো চার্ট আর অ্যালগোরিদম জিনিসটি কি আমাদের পরবর্তী অনুচ্ছেদে আছে, অর্থাৎ এই টপিক্সের পরের টপিক্সে আমরা ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম সম্পর্কে জানবো। আমি সব সংক্ষেপে বলে নিই যে আমাদের একটা সফটওয়্যার যখন আমরা তৈরি করতে যাব, সেটা আমাদের
মানে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ আমরা মানুষ বুঝতে পারবে এরকম ভাষায় বা কম্পিউটারের ভাষায়, যে ভাষাতেই বলি, সমস্যাগুলোকে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ আমাদের নর্মাল ভাষায় আমরা একটা প্রবলেমকে যখন ছোট ছোট অংশে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করব সেটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। তো অ্যালগরিদম কি, যে আমাদের একটা, ওই যে আমরা বললাম যে আমাদের প্রবলেম ছিল ঢাকা থেকে জয়দেবপুর আসা, তো সেই জিনিসটাকে আমরা ছোট ছোট অংশে কী করলাম, ভাগ করে নিলাম। ভাগ করে নিয়ে প্রথমে ঢাকা থেকে কীভাবে এয়ারপোর্ট থেকে টঙ্গী থেকে জয়দেবপুর, এই যে ছোট ছোট অংশগুলোকে আমরা বিশ্লেষণ করে সমাধান করতেছি, সেটাকেই বলা হচ্ছে অ্যালগরিদম। আর পার্টটা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি, এই যে অ্যালগরিদম, আমাদের সমস্যাগুলোকে ধারাবাহিকভাবে আমরা বিশ্লেষণ করলাম, সেই ধারাবাহিক বিশ্লেষণটাকে আমরা যখন চিত্রের মাধ্যমে প্রদর্শন করব সেটাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ অ্যালগরিদমের গ্রাফিক্যাল রূপকে বলা হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ আবার এভাবে বলতে পারি যে আমাদের সমস্যার ধারাবাহিক প্রক্রিয়াগুলোকে যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব তাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। তো অ্যালগরিদম এবং ফ্লোচার্টও ইম্পর্টেন্ট। তো এই দুইটা জিনিস সম্পর্কে আমরা পরের অনুচ্ছেদে দেখব যে অ্যালগরিদম কিভাবে তৈরি করে এবং ফ্লোচার্ট, তোমাদের এই দুইটা জিনিসও জানা লাগবে। তো এরপরে হচ্ছে কি, যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করার পরে আমাদের 6 নম্বরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেকশন। অর্থাৎ আমি তোমাদের পূর্বের ক্লাসেও বলছিলাম একটা কথা, যে আমাদের যখন আমরা প্রোগ্রামিং, বিভিন্ন অনেক ধরনের প্রোগ্রাম, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএসপি, রুবি, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রবলেমের জন্য ভালো হয়। আমরা ফেসবুক তৈরি করতে গেলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করলে ভালো হবে। আবার আমরা যদি অপারেটিং সিস্টেম তৈরি করতে চাই আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে ভালো হবে। তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেকশন, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সমাধান প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করতে চাইলে আমাদের কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে সুবিধা হবে সেই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেন তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ঠিক করে ফেললাম তখন কি করতে হবে, তখন 7 নম্বর স্টেপ কোডিং। কোডিং বা প্রোগ্রাম রচনা করা আর কি। তো আমাদের প্রোগ্রাম কোডিং, এটাকে কোডিং বলা হয় আর কি। তো এখানে তোমাদের বই দেওয়া আছে প্রোগ্রাম, আচ্ছা কোডিং, ইংলিশে কোডিংই দেওয়া আছে। তারপরে এরপরে হচ্ছে আমাদের 8 নম্বর স্টেপ হচ্ছে কম্পাইলেশন। অর্থাৎ কম্পাইলেশন বলতে কি বোঝা যাচ্ছে, যে আমরা ওই যে আমাদের অনুবাদক প্রোগ্রাম ছিল, যে ট্রান্সলেটর যেটা হচ্ছে কি কম্পাইলার, ইন্টারপ্রিটার। তো এই কম্পাইলার বা ইন্টারপ্রিটারের মাধ্যমে আমাদের এই যে কোডটা লিখলাম এটাকে কোডিংকেই বলা হচ্ছে সোর্স কোড, ঠিক আছে। তো এই সোর্স কোডকে আমাদের মেশিন কোডে রূপান্তর করার প্রক্রিয়াটাই হচ্ছে কম্পাইলেশন। তো এটাকেই বলা হচ্ছে কম্পাইলেশন। তো সহজ কথায় এক লাইনে, তো সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কম্পাইলেশন। তো আমরা বলছিলাম কম্পাইলেশন করতে গেলে, মানে অর্থাৎ আমাদের ট্রান্সলেটিং করতে গেলে আমাদের কিছু ইরর থাকলে সেই ইররগুলা আমাদের কি করে, ইররগুলো প্রোভাইড করে, দেন ইররগুলো সলভ করলে দেন তারপরে মেশিন কোডে কনভার্ট করে আর কি। তো এর জন্য আমাদের যদি কোনো ইরর হয় সেই জিনিসগুলো আমাদের টেস্ট করতে হবে। তো আমাদের কম্পাইল করার পরের স্টেপ হচ্ছে যে টেস্টিং অ্যান্ড ডিবাগিং। আমি বলছিলাম ডিবাগিং কি, যে আমাদের বাগগুলোকে ডিবাগিং, তো আমাদের বাগগুলোকে সলভ করাই হচ্ছে, মানে আমাদের প্রোগ্রামের ভুলগুলোকে সমাধান করারটাকে বলা হচ্ছে ডিবাগিং, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ডিবাগিং। আর এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে আমাদের টেস্টিং এবং ডিবাগিং এর পরে দেখা যাচ্ছে আমরা যখন আমরা সবকিছু টেস্ট করে ফেললাম তখন আমাদের সবকিছু কাজ কমপ্লিট। টেস্ট করার পর তখন সেটা কি করতে হবে, তখন সেটাকে ডেলিভারি দিতে হবে, ঠিক আছে। তখন ডেলিভারি দেওয়ার জন্য আমরা কম্পিউটারে ইনস্টল করতে পারবো, ঠিক আছে। তো কম্পিউটারে ইনস্টল করার জন্য রেডি। তো তখন পর আমরা ইনস্টলেশন করব। ইনস্টলেশন, তো ইনস্টলেশন হচ্ছে কি, যে আমাদের সফটওয়্যারের সবগুলো কাজ শেষ, এবার আমরা এটাকে ইনস্টল করব। তো এটাকেই বলা হচ্ছে ইনস্টলেশন। আর এর পরের কাজ হচ্ছে যে 11 নম্বর স্টেপ ডকুমেন্টেশন এন্ড মেইনটেনেন্স। এখানে কিভাবে দিছে, আচ্ছা। তো একটু এখানে তোমাদের বইতে একটু, মানে এটা বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া থাকে। তো ইনস্টলেশনের আগে তোমাদের এখানে আমরা জিনিসটা এভাবে লিখে দিই,
ডকুমেন্টেশন অ্যান্ড অর্থাৎ দেখো তোমাদের এই লাস্টের পার্টটা কি, যে প্রোগ্রাম আইডেন্টিফাই করা থেকে শুরু করে এই যে ইনস্টলেশন পর্যন্ত আমরা যা যা কাজ করলাম, দেখো প্রোগ্রাম প্রবলেমটা কিভাবে আমরা আইডেন্টিফাই করছি, সেটার জন্য কী কী অ্যানালাইসিস করছি, সেটার জন্য ইনপুট কীভাবে আউটপুট কীভাবে সেটা বের করছি, অ্যালগোরিদম বের করছি, ফ্লো চার্ট তৈরি করছি, তারপরে সেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, কিসের ভিত্তিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, কোডিং করছি, কোডিংগুলো কম্পাইল করছি, কিছু ভুল বের হয়েছে সেই ভুলগুলো টেস্ট করছি, ডিবাগ করছি, করার পরে সেটাকে ইনস্টল করছি। তো এই যে প্রসেসগুলো, সেই সম্পূর্ণ প্রসেসটাকে আমরা যখন একটা ডকুমেন্ট আকারে লিখে রাখবো সেটাকেই বলা হচ্ছে ডকুমেন্টেশন। মানে শুরু থেকে আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশন থেকে শুরু করে ইনস্টলেশন পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটাকে একটা নোট আকারে আমরা যখন লিখে রাখবো, মানে একটা হ্যান্ড নোট বলতে পারো, বা তোমাদের এটা হচ্ছে ম্যানুয়াল মানে ম্যানুয়ালটা আমরা যখন লিখে রাখবো সেটাই হচ্ছে ডকুমেন্টেশন, যে এই সফটওয়্যার সম্পর্কে সকল ধরনের ইনফরমেশন এই ডকুমেন্টেশনের মধ্যে থাকবে, যাতে পরবর্তীতে এটাতে আপডেট করা লাগলে ডকুমেন্টেশন দেখলে আমরা বুঝতে পারি যে এটার কোথায় কি আছে, কিভাবে কি করা হয়েছে, সব জিনিসগুলো বুঝতে পারি। দেন তারপরে দেখো আমরা যে ফেসবুক চালাই, ফেসবুক সফটওয়্যারটা তো তৈরি করা হয়ে গেছে, এখন কি ফেসবুক সফটওয়্যারে ফেসবুকে ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়? তো কেন ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়? যে সফটওয়্যারটা তৈরি করা হলো, সফটওয়্যারটা কন্টিনিউয়াসলি মেনটেন্যান্সের মধ্যে রাখা লাগে। তো এই পরে কি হচ্ছে, ডকুমেন্টেশন করার পরে এটা কন্টিনিউয়াসলি মেনটেন্যান্স, মানে অনগোয়িং প্রসেস, চলতেই থাকবে। তো এটাই হচ্ছে মেনটেন্যান্স, ঠিক আছে? তো এই গেল প্রোগ্রাম পরিকল্পনার ধাপ। অর্থাৎ আমরা ছোট থেকে শুরু করে অনেক বড় প্রোগ্রাম করতে গেলে এই প্রসেসের মধ্যে দিয়েই যায়। তো যখন খুব ছোট প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আমাদের এই প্রসেসগুলো এত ডিটেলসে লেখা লাগে না, আমাদের মাথায় সাজা নিলে বা খাতায় লিখে নিলে ছোট করে একই সাথে অনেকগুলো প্রসেস আমরা একসাথে করতে পারি। বাট আমাদের নর্মালি যখন আমরা প্রজেক্ট আকারে কাজ করি তখন এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগে। ফার্স্টে প্রবলেমটা বুঝতে হবে, তারপরে সেটা অ্যানালাইসিস করতে হবে, সেটার জন্য ইনপুট আউটপুট ঠিক করতে হবে, অ্যালগোরিদম লিখতে হবে, অ্যালগোরিদমের ফ্লো চার্ট না তৈরি করলেও চলে, ফ্লো চার্টটা অপশনাল। এরপরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেকশন। তো ফ্লো চার্ট তৈরি করলে কি হয়, খুব সহজে চিত্র, যেহেতু গ্রাফিক্যালি যখন কোনো কিছু বোঝানো হয় সেটা তো খুব ভালো হয়, সেই জন্য চিত্রভিত্তিক করলে খুব ভালো হয়। এরপরে কোডিং করা হয়, কোডিংগুলোকে কম্পাইল করা হয়, টেস্টিং, ডিবাগিং, ইনস্টলেশন, ডকুমেন্টেশন, মেনটেন্যান্স। তো ফাইনালি একদম কমপ্লিট ফুল প্রফেশনাল ওয়েতে কাজটা হয়ে গেল আর কি। তো এটাই হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা অনেকে বললো যে এই জিনিসগুলো একটু ছোট আকারে লিখে দিতে, ঠিক আছে, আমি এই পয়েন্টগুলোকে আমি ছোট ছোট করে সংজ্ঞা আকারে মানে 1 লাইন 1.5 লাইনে করে যেভাবে সহজে লেখা যায় সেই জিনিসগুলো আমি তোমাদের নোট আকারে প্রোভাইড করে দিব। তো আজকে এ পর্যন্তই, তোমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে। আর তোমরা যদি কম্পিউটারে করতে চাও তো তোমাদের ওই যে কোড ব্লক সফটওয়্যারটা ইনস্টল করতে পারো আইডি। তো এটাতে সমস্যা হলে আমারে বলো, আমি সলিউশন দিয়ে দিব। ওকে, তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে বলতে পারো, নইলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।